4 দিন পর কুষ্টিয়া সীমান্ত থেকে 12 জনকে ফেরত নিল ভারত। কুড়িগ্রামে এখনো শূন্য রেখায় 9 জন। হাম উপসর্গে আরও 4 জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি 1036 জন। তিস্তা মহাপরিকল্পনা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন খাতে নেই বরাদ্দ, ক্ষুব্ধ নাগরিক সমাজ। নিজস্ব অর্থায়নে করার যে ঘোষণা ছিল পানি সম্পদ মন্ত্রী সরকারের, সেটির প্রতিফলন হয়নি। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবরে যাব। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার 2 শিশু সহ 9 জন একদিনের বেশি শূন্য রেখায় মানবেতর সময় কাটাচ্ছেন। বিজেপি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের পরও কোনো সমাধান না আসায় শূন্য রেখায় দিন কাটছে তাদের। রোববার রাতে রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে 4 দিন পর কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এ সময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে লাঠি সোঁটা নিয়ে অবস্থান নেন দুদেশের জনগণ। ওদের নামা দেখে আমাদের গ্রামের লোকজন সব বিজেপির পিছে আমরা প্রস্তুতি হলো নাঠি ফেলানি। হয়তো কোনো জ্ঞানজাম ফেসাদ হয় না, জাস্ট ওরা এসে ওদেরকে ঠেলাঠুলি মেরে তুললে চলে গেল। বাংলাদেশের বিজেপি এদের জিজ যে ওদের লোক আসতে দেব না, এটা জিজের পরে দাঁড়িয়ে থাকি ওদের আবার ভারতে পুশ করে ওরা নিয়ে গেল। এখান থেকে যখন ওরা বললো নাকি যে আমরা নিয়ে যাব আমাদের বিজেপিকে নিয়ে যান, তখন ওরা ধর নাকি মারতে মারতে না চলে গেল। মুসলমান তো ভাই বোন তো সবারই আছে, বিষয়টা যদি ওনারা আমারও যদি কেউ ভাই হতো তাহলে আমার কি কষ্ট লাগতো না? সীমান্ত পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হবেন রেজাউল করিম লিটন এবং জয়পুরহাট সীমান্ত থেকে আমাদের সাথে যুক্ত হবেন হারুনুর রশিদ। শুরুতে কুড়িগ্রামে যাব গোলাম মাওলা সিরাজের কাছে। সিরাজ, বিজেপি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পরও এখনো যারা শূন্য রেখায় অবস্থান করছেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো সন্তোষজনক তথ্য আমরা পাইনি। আপনার কাছে সবশেষ কি খবর আছে সেখানকার? নিশি, আসলে সন্তুষ্টি হওয়ার মতো এখন পর্যন্ত খবর ওই সীমাতে নাই, কারণ যারা পুশিনের শিকার হয়েছে তারা এখন পর্যন্ত নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে 9 জন, 2 জন শিশু। এবং আমরা দুপুরের পর আমি যখন কথা বলছিলাম স্থানীয় লোকজনের সঙ্গে এবং বিজেপির সঙ্গে, তারা যেটা বলছে যে সেখানে যে 2 শিশু রয়েছে সেই 2 শিশু কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে সেই নোম্যান্সল্যান্ডের মধ্যেই, এবং একজন নারীও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, যেটা স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এদিকে বিজেপির সঙ্গে কথা বলে আমরা যে তথ্য পেয়েছি, বিজেপি যেটা বলছে যে তারা আসলে বিএসএফ এর সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু বিএসএফ এর তেমন সাড়া পায়নি দ্বিতীয়বার। কারণ গতকাল দুপুরে যখন পতাকা বৈঠক হচ্ছিল 2 দেশের সীমান্তরক্ষীদের নিয়ে, তখন যেমনটা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যেমনটা সাফ জানিয়ে দিয়েছিল যে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না, তারাও কিন্তু বলেছে যে আসলে তাদেরকে বাংলাদেশে নিতে হবে, তাদেরকে আসলে ভারত আর ফিরিয়ে নেওয়া হবে না। এই পরিস্থিতিতে সেখানকার যে 9 জন মানুষ রয়েছেন শিশু সকল, তারা কিন্তু বড় বিপাকে পড়েছে। তারা আসলে খাবারহীন রয়েছেন, এমনকি পানিহীন রয়েছেন। সেখানে স্থানীয় লোকজন তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করে শিশু দুটি অসুস্থ হয়ে যাওয়ায় আরো বিপাকে পড়েছে সেই মানুষগুলো। কিন্তু বিজেপি যেভাবে বলছে তাতে আসলে খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে যে ভারতে আবারও ফেলে দেওয়ার সুযোগ হবে, এমনটাও কিন্তু আসলে সম্ভাবনা সেখানে নেই। সবকিছু মিলে সেই পুশিনের শিকার মানুষগুলোকে নিয়ে কিন্তু সেখানকার মানুষও কিন্তু একটু দুশ্চিন্তায় পড়ে গেছে। ধন্যবাদ সিরাজ আপনাকে। চুয়াডাঙ্গায় রয়েছেন রেজাউল করিম লিটন। লিটন, শেষ খবর পাওয়া পর্যন্ত আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা আর ঘটেনি, এই মুহূর্তে আর সবশেষ কি তথ্য আছে জানাবেন? নিশি, আপাতত গতকালের পর থেকে চুয়াডাঙ্গা সীমান্তে এখনো পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে আমার সহকর্মী গোলাম মাওলা সিরাজ কুড়িগ্রামের যে চিত্র তুলে ধরলেন যে আসলে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে ভারত, যাদেরকে ঠেলে দিচ্ছে এই শিশু, নারী, পুরুষ, তারা সীমান্তে খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না। তীব্র গরম এই আবহাওয়ার মধ্যে তারা মাঠের মধ্যে, তারা ঝোড় জঙ্গলের মধ্যে পড়ে আছে এই অবস্থার মধ্য দিয়ে। তো আমি এখন যেখানে আছি, আমি একটা বিষয় আপনাকে জানাতে চাই। আপনি দেখছেন
দেখছেন যে আমার পিছনে রেল লাইন এবং এটি চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর। আমার ঠিক সামনেই ভারতের গেদে বন্দরের অবস্থান। একটি ট্রেন দাঁড়িয়ে আছে দূরে স্টেশনে, ভারতের গেদে একটু পরে বাংলাদেশে ঢুকবে 42টি ওয়াগন নিয়ে। তো এইরকম ভারত বাংলাদেশের সাথে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য ঠিকই চালিয়ে যাচ্ছেন এবং আপনি জানেন প্রায় 14 বিলিয়ন ডলারের ব্যবসা ভারত বাংলাদেশের সাথে করে। এবং ঠিক এই পাশেই আপনাকে যদি দেখাই, এখান থেকে পাসপোর্টধারী যাত্রীরা ভারতে ভ্রমণ করছেন। এই ভ্রমণের মধ্যেও ভারতের উদ্দেশ্য আছে। আপনি জানেন যে 5 আগস্টের পরে তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা এখনো দেয়নি, তারা আপাতত মেডিকেল এবং বিজনেস ভিসা চালু রেখেছে, সেটিও তাদের প্রয়োজনে। নিশি, একটা বিষয় আপনি জানেন যে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই অর্থাৎ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকেই ভারতের যে বিমাতা সুলভ আচরণ বাংলাদেশের সাথে, সেটি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক পরতে পরতে তারা টের পাচ্ছে এবং জানেন যে ভারত তাদের এই বিশাল যে এলাকা বাংলাদেশের সাথে কাঁটাতারে বেড়া দিয়েছে এবং সেখান থেকে তারা ছুতোনাতাই নিরীহ বাংলাদেশিদের উপরে গুলি চালায়, ধরে নিয়ে যায়। দর্শনা সীমান্ত দিয়ে গত পরশুদিন একজনকে ধরে নিয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে আন্তর্জাতিক বিশ্লেষক যারা, তারা বলছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে আচরণটা, সেটি কোনোদিনই ভালো প্রতিবেশী সুলভ নয়, ভালো বন্ধু সুলভ নয়। অথচ আপনি জানেন যে বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় আছে, তাদের কারো বাবা ভারতে আছে, তাদের বাবা ভারতে আছে, তাদের কারো ভাই ভারতে আছে, আবার বাংলাদেশেও তাদের ছেলে মেয়ে বিবাহ দিয়েছে। এই যে দুটি দেশের এই যে পাশাপাশি অবস্থান, এই দুটি দেশের সংস্কৃতি, দুটি দেশের সামাজিক আচার আচরণ সব মিলিয়ে একটা বাংলা ছিল এক সময়। সেই বাংলার আবহ কিন্তু এখনো বদল হয়নি। অথচ ভারত, বিশেষ করে এই পশ্চিমবঙ্গ, তারা এই তাদের রাষ্ট্রের সরকার পরিবর্তনের পরেই, বিশেষ করে বিজেপি ক্ষমতা আসার পরেই তারা বাংলাদেশের সাথে যে বিমাতা সুলভ আচরণ শুরু করেছে, তাতে করে বাংলাদেশের জনগণের সাথে তাদের একটা সম্পর্ক ছিন্ন হচ্ছে। আপনি জানেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, সঙ্গীত শিল্পী, তাদের অনেকের বাড়ি বাংলাদেশে পূর্বপুরুষরা। এমনকি নিশি আপনি জানেন ভারতের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি, শুভেন্দু অধিকারী, তার বাড়ি ছিল বাংলাদেশের বরিশালে। তো এখন কিন্তু প্রশ্ন উঠছে যে ভারত যেমন বাংলাদেশিদের বা দাবি করে তাদেরকে ঠেলে দিচ্ছে পুশিন করে, এখন শুভেন্দু অধিকারীকে বাংলাদেশে পাঠানোর বা ঠেলে দেওয়ার দাবি উঠেছে। তো সব মিলিয়ে এই রকম একটা অবস্থা কিন্তু দুদেশের জনগণের মধ্যে তৈরি হচ্ছে। আসলে আন্তর্জাতিকভাবে এই বিষয়টি সমাধান করা দরকার বলে মনে করছেন বাংলাদেশের সাধারণ জনগণ। নিশি, লিটন, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা হারুনুর রশিদের কাছে যাব, জয়পুরহাট সীমান্ত থেকে যুক্ত হয়েছেন। হারুন, লিটন যেমনটি জানাচ্ছিলেন যে পুশিনের নতুন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা তার কাছ থেকে জানতে পারছিলাম। আপনার কাছে জয়পুরহাট সীমান্তের সব শেষ কি খবর আছে? নিশি, চুয়াডাঙ্গা থেকে লিটন যেটি জানাচ্ছিলেন যে পুশিনে নিয়ে যে ঘটনাগুলো, তো জয়পুরহাটের চিত্রটা কিন্তু এখন এখানে ভিন্নতা। জয়পুরহাটে কিন্তু বেশ কিছু সীমান্ত এলাকা, 26 কিলোর মতো, এই 26 কিলো সীমান্ত এলাকা কিন্তু বিজিবি দুটি দপ্তর, 14 বিজিবি এবং 20 বিজিবি এটিকে নিয়ন্ত্রণ করে। তো এর মাঝে কিন্তু গতকালকে জয়পুরহাট 20 বিজিবির অধীনে পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎপাড়া 279-20 সাব পিলার দিয়ে কিন্তু একজন ভারতীয় যে ব্যক্তিকে পুশিন করে পাঠিয়ে দেয় বিএসএফ সদস্যরা। তো এরপর কিন্তু স্থানীয় যারা আছেন, স্থানীয়রা এসে সেই ব্যক্তিকে আটক রেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি কিন্তু পরে এসে সেই ব্যক্তিকে কিন্তু বিএসএফ ঠেলে দেয়। তো এরপর থেকে কিন্তু বিএসএফ সদস্যরা যে যেরূপ শূন্যরেখায়, সেই শূন্যরেখায় অবস্থান নেয় এবং বাংলাদেশ থেকে যে সাধারণ গ্রামবাসী এবং বিজিবি সেই সীমান্ত রেখায় মুখোমুখি অবস্থানে। তো এটা কিন্তু দিনভর সকাল থেকে একদম রাত 9টা পর্যন্ত কিন্তু একইভাবে যে একজন বৃদ্ধকে যে পুষিনের চেষ্টা করা হয়েছিল, তাকে কিন্তু সেই একটা জলাশয় আছে, জলাশয়ের মধ্যে তাকে ডুবিয়ে রাখা হয়, কখনো কখনো আবার বিএসএফরা তাকে উপরে উঠছেন। তো আমরা অনেক সময় সেখান থেকে দেখেছি যে সেই যে পুশিনে আটক যে ব্যক্তিটি, সে কখনো পানি চাচ্ছিলেন, কিন্তু বিএসএফ সদস্যের কাছ থেকে সে পানিও তারা পাচ্ছিলেন না। সেই যে জলাশয় আছে, জলাশয়ের পানি পান করার জন্য তাদেরকে বলছিলেন। তো এ সময় কিন্তু বিজিবি সদস্য আমরা বারবার বিএসএফকে লক্ষ্য করে বলতে দেখেছি যে তাদের শরীরে ব্যক্তি যদি বাংলাদেশি হয়ে থাকে, সেটা আইনগত ভাবে সেটি সেইভাবেই পররাষ্ট্র যে মন্ত্রণালয় আছে সেভাবেই কিন্তু তারা বাংলাদেশে তারা ফেরত দিবে। কিন্তু আমরা এই ব্যাপারে কিন্তু স্থানীয় যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা যেটি বলেছেন যে দিনভর তারা যে আটক পুশিনের যে ব্যক্তির শূন্যরেখায় অবস্থান করছে, সকাল থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত তারা বাংলাদেশের যে সীমান্তের
এবং বিজিবির সাথে তারা ছিল, তারা অপেক্ষা করার পর হঠাৎ করে যে ভারতীয় সীমান্তে যে শূন্যরেখায় লাইট পোস্ট থাকে সে আলোটি নিভে যায়। এরপর কিন্তু যে শূন্যরেখায় যে বৃদ্ধটি ছিল তাকে বিএসএফ সদস্যরা তাকে ফিরে নিয়ে যায়। এরপর কিন্তু আবার কিছু পরে কাঁটাতারে বেড়া ভেদ করে আবার বাংলাদেশের সীমান্তে এসে কিন্তু আবার কিছু পুশিনের চেষ্টা করে এসে ভারতীয় সীমান্ত রেখে গ্রামবাসীরা তখন কিন্তু সেটিকে রুখে দিয়ে প্রতিরোধ করে। তো এরপর থেকে কিন্তু সেটা ভারতীয় যারা আছে তারা কিন্তু আবার তাদেরকে ফিরে নিয়ে চলে যায়। তারপর থেকে কিন্তু গ্রামবাসীরা আজকেও আমরা দেখেছি তারা সেখানে গিয়ে তারা বিজিবি সহ তারা সেখানে পাহারা দিচ্ছেন। তারা এই যে একটি কথা যে কোনো ক্রমেই যে ভারত থেকে কোনো পুশিন ঘটাতে দিবে না, কিন্তু সীমান্ত এলাকার মানুষেরা যেটা বলছেন যে এই পুশিনের বিষয় নিয়ে তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এই ছিল জয়পুরহাট থেকে পুশিনের ঘটনা নিয়ে সর্বশেষ খবর। হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন কুড়িগ্রাম চুয়াডাঙ্গা এবং জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতি সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যাব পরের খবরে। হাম ও উপসর্গে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম এবং উপসর্গে নতুন করে শনাক্ত হয়েছেন 1036 জন। নিয়মিত বিজ্ঞপ্তিতে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয় 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 563। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 10,387 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 86,923। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 71,467 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 67,878 জন। হাম পরিস্থিতির আরও খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, আজও দেশে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে হাম পরিস্থিতির কি খবর? হাসপাতালগুলোতে কতজন রোগী ভর্তি হয়েছেন নতুন করে জানাবেন। হ্যাঁ, বেশি বরিশালে যে হামের বা হাম উপসর্গে ভর্তির সংখ্যা যে উন্নতি ঘটেছে এমনটি বলা যাবে না, কারণ এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে আগের যে রোগীর সংখ্যা ছিল ঠিক সেরকমটি এখনো বলা যায় রয়েছে। এবং বরিশালের যে শিশু মৃত্যুর ঘটনা হাম বা হাম উপসর্গ নিয়ে সেই মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে অর্ধশত পূর্ণ হয়েছে। যদিও গত 2 দিনে আমাদের কাছে কোনো মৃত্যুর খবর আসেনি, তবে এই অর্ধশত মৃত্যু যেটি এটিও কিন্তু অত্যন্ত বলা যায় যে হতাশাব্যঞ্জক। কিন্তু এই অবস্থায় বরিশালের আমি রয়েছি সদর হাসপাতালে, যেখানে আপনি দেখছেন যে মূল যে কক্ষ সেই কক্ষের বাইরেও বারান্দাতে অসংখ্য রোগী রয়েছে। আমরা একটু এক রোগীর সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন, কবে হামে আক্রান্ত হয়েছেন, কিভাবে বুঝলেন এবং এখন আপনার কি অবস্থা? নেসরাবাদ থেকে আসছি। আমার এখন মোটামুটি একটু স্বস্তি মনে হয় এবং সুস্থর দিক থেকে। আমি প্রথম আসছি শেরেবাংলা থেকে। আমি শনিবার এখানে হয়েছি। এখন আমি একটু সুস্থ বোধ করতেছি। হ্যাঁ, প্রথম আমার ডেঙ্গু হয়েছিল প্রায় 1 মাসের মতো। এরপরে এই হাম থেকে এখন একটু স্বস্তি মনে করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা এর আগে চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছিল আসলে যারা টিকা নেয়নি মূলত এইরকম শিশুদেরকেই বেশি হাম আক্রান্ত হচ্ছে এবং সেই শিশুদের দ্বারাই পরবর্তীতে পার্শ্ববর্তী যে বড়রা রয়েছে তাদের মাঝেও কিন্তু এই হাম ছড়িয়ে পড়ছে। আর এ পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে বিভাগের 9,000-এর বেশি মানুষ বা শিশু এই হামে আক্রান্ত হয়েছে, তবে ছাড়পত্রও পেয়েছে প্রায় 9,000-এর কাছাকাছি। তো এই ছিল বরিশালে হাম ও হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বরিশাল থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা। আমরা পরের খবরে যাব। আবারও বাজেটে বৈষম্যের শিকার রংপুরের মানুষ। তিস্তা প্রকল্প নামকাও আসতে আলোচনায় এলেও নেই বরাদ্দ। বিশেষজ্ঞরা বলছেন কৃষি, শিল্প, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং নদী ব্যবস্থাপনা কোথাও গুরুত্ব পায়নি এই অঞ্চল। উন্নয়ন বরাদ্দে রংপুর সিটি কর্পোরেশনের নাম রাখাই হয়নি। বারবার উপেক্ষিত হওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ফখরুল শাহিনের রিপোর্ট। নতুন অর্থবছরের বাজেটে উন্নয়নের মূল স্রোতে জায়গা থাকার আশা ছিল রংপুরের মানুষের, কিন্তু বরাদ্দের তালিকায় প্রায় অনুপস্থিত জেলার নাম। প্রস্তাবিত বাজেটে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে 3,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও স্পষ্ট উল্লেখ নেই রংপুরের কথা। সেচ থেকে শুরু করবে পণ্যের বাজারজাতকরণ পর্যন্ত সবটাই হয়তো সে কৃষি হাবের আওতায় নিয়ে আসা সম্ভব। এখন আমাদেরকে বুঝতে হবে যে কৃষি হাব কতটুকু অঞ্চলকে কাভার করতে পারবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্যতম কৃষি উৎপাদন অঞ্চলে পচনশীল পণ্য সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। জিআই স্বীকৃত শতরঞ্জি নিয়েও নেই বরাদ্দ। এ অঞ্চলে হাড়ভাঙা আম যেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেই পণ্য সংরক্ষণ এবং এই অঞ্চলে যে কৃষি পণ্য আছে সেই কৃষি পণ্যগুলোকে সংরক্ষণ করবার জন্য বাজেটে কোনো বিশেষ বরাদ্দ আমরা দেখিনি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, 2022-23 ও 2023-24 অর্থ বছরের বাজেটে প্রায় 64 কোটি টাকা বরাদ্দ পেলেও পরের 2 বছর বরাদ্দ ছিল শূন্য। দক্ষিণ পশ্চিম অঞ্চল, ওই অঞ্চলের যে উন্নয়নের বাজেট দেওয়া হয়েছে, ওখানে যে এডিবি দেওয়া হয়েছে, সেই হিসেবে রংপুর অঞ্চলকে এত বড়ভাবে বঞ্চিত করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মতো জায়গায় 1 কোটি টাকাও দেওয়া হলো না। 2 কোটি মানুষের অভিশাপ ঘোচাতে দীর্ঘ সময়ের আন্দোলন, জাতীয় ইস্যুতে রূপ নেওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও প্রকল্পে নেই সুস্পষ্ট বরাদ্দ। এ নিয়ে ক্ষুব্ধ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা। তিস্তা মহাপরিকল্পনার জন্য যে নিজস্ব অর্থায়নে করার যে ঘোষণা ছিল পানি সম্পদ মন্ত্রী সরকারের, সেটি প্রতিফলন হয় নাই, কিন্তু বক্তব্য আছে। এই ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ আশা পূরণ হয়নি। সরকার কিভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন সেটি এখন দেখার বিষয়। কেবল বিশাল বাজেট নয়, বরং বৈষম্য দূর করে প্রতিটি অঞ্চলে সুষম বরাদ্দ ও উন্নয়ন নিশ্চিতের দাবি রংপুরবাসীর। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ জানায়, রোববার বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে কংস নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। গোসল করানোর সময় শরীরের স্পর্শকাতর অংশে রক্তক্ষরণ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। এই ঘটনায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে ধোবাউড়া থানায় মামলা করেছে পরিবার। এদিকে দিনাজপুরের বোচাগঞ্জে ডিএনএ অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে পায়ের রক কেটে হত্যার অভিযোগ উঠেছে। চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার নেপথ্যে রয়েছে টাকার লেনদেন। এই ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজুকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল রাতে পটিয়া থেকে তাকে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তেজু। সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, ধার নেয়া টাকার প্রমাণপত্র সংগ্রহ করতে ঘরের পেছনের দরজার বাইরে ওত পেতেছিল তেজু। এ সময় গৃহবধূ অ্যানি বড়ুয়া তাকে দেখে চিৎকার দেন। পরে ছুরিকাঘাত করা হয় তাকে। মায়ের চিৎকার শুনে স্কুল পড়ুয়া মেয়ে প্রিয়ন্তী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। হত্যার ব্যবহৃত ছুরি এবং অ্যানি বড়ুয়ার মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, তো এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিছি। ভিকটিম এনি বড়ুয়া ওই দরজাটা খুলে বাইরে হয়তো বা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে যখনই সে চিৎকার শুরু করে তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থা যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে রুমে ঘরে, তখন সে দৌড়ে কাছে যায়। তখনই কিন্তু এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে। সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে এমন আশঙ্কায় হত্যা করা হয় পিতাকে। ঘটনার 2 বছর পর রহস্য উদ্ঘাটন করে 2 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। সকালে ব্রিফিংয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো জোনের কর্মকর্তারা জানান, নিহত মুজিবুর রহমান তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে সালমাকে কিছু টাকা দেন এবং পরবর্তীতে জমি বিক্রির উদ্যোগ নেন। এতে ক্ষিপ্ত হয় প্রথম স্ত্রীর ছেলে বেলাল। ভাই জলিলের সহায়তায় পরিকল্পনা করে পিতাকে হত্যার। এজন্য কৌশলে এক নারীর সাথে সম্পর্কে জড়ানো হয়। এরপর 2024 সালের 7 জুন চেতনানাশক খাইয়ে বাকুলিয়া থেকে হালি শহরে রিং রোড এলাকায় নিয়ে গলায় গামছা পেঁচিয়ে মারা হয় মুজিবুর রহমানকে। পিবিআই বেলাল এবং জলিলকে গ্রেফতার করতে পারলেও এখনো পলাতক জড়িত ওই নারী।
ছাত্র দল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি মিছিল সমাবেশকে কেন্দ্র করে রাতে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র শিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণ নাটকের অভিযোগ তুলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। গোল চত্বর থেকে শুরু হয়ে সোনাওয়ার্দী মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয় মিছিলটি। পরে রাত 10টার দিকে বিএনপির এমপি মনিরুল হকের বিরুদ্ধে হিজাব নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির। দুপক্ষের নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিলে তৈরি হয় উত্তেজনা। পরে প্রক্টোরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান এবং চাকসুর ভিপি ও শিবিরের চবি শাখার সভাপতি ইব্রাহিম রনি এবং জিএস সাইদ বিন হাবিব কর্মসূচিতে নেতৃত্ব দেন। ময়মনসিংহ নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামানের নেতৃত্বে মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় এই অভিযান হয়। এ সময় অনুমোদনহীন কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ করা হয় রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকান। পরে প্রশাসক জানান, টার্মিনাল এলাকায় গাছ রোপণের পাশাপাশি যাত্রীদের জন্য ছাউনি নির্মাণ করা হবে। আনুষ্ঠানিকভাবে শুরু হলো জিআই পণ্য হাড়ি ভাঙা আমের বাজারজাত কার্যক্রম। দুপুরে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জে বাগানে হাড়ি ভাঙা আম ছিঁড়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। পরে আম চাষি এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। বলেন, হাড়ি ভাঙা আম রপ্তানি বাড়ানো, ম্যাঙ্গো ট্রেন চালু সহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। এরপর শুরু হয় আম বিক্রি। বিক্রেতারা বলেন, শিলাবৃষ্টিতে আম ঝরে যাওয়ায় ফলন কম হয়েছে, তবে আকার বড় হওয়ায় ন্যায্য দাম পাওয়ার আশা তাদের।